এক নাম্বার ইকুয়েশন এটা, দু নাম্বার ইকুয়েশন এটা। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। দুটি ইকুয়েশনকে এইভাবে করে নেবে। আমি জানতে চাই আমার ছোট্ট ভাইটা এই রাজ্যের কোন জায়গা থেকে দেখছে, আমি জানতে চাই আমার ছোট্ট বোনটা এই রাজ্যের কোন জায়গা থেকে দেখছে এবং উপকৃত হচ্ছে। কিন্তু এই যে একেবারে সুন্দরবনের কাছে একটি ক্লাস রেকর্ড হচ্ছে এবং সেই ক্লাসটা মালদা মুর্শিদাবাদ ছাড়িয়ে নর্থ বেঙ্গল চলে যাচ্ছে, বাঁকুড়া বীরভূম পৌঁছে যাচ্ছে, পুরুলিয়া পৌঁছে যাচ্ছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পৌঁছে যাচ্ছে, কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, ওভারঅল সাজেশন তোমরা লাইভ চাইছো কিনা সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, চলো। जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदा भी मुझको आना पड़ेगा। हाय एवरीवन, ক্লাস 9 আমার ছোট্ট ছোট্ট ভাই বোন সকলকে স্বাগত। তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য যে সিরিজ চলছে সেই সিরিজের প্রত্যেকটি যে চ্যাপ্টারগুলো সেকেন্ড সামেটিভে আছে তার প্রতিটি চ্যাপ্টার আমরা কি করছি, তুলোধনা করছি, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়ছি, সাজেস্টিভ কোশ্চেন করছি এবং তার সলিউশন করছি, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার একেবারে সেমিস্টার সামেটিভ 2-এ যাতে তোমরা কমপ্লিট মার্কস আনতে পারো, অর্থাৎ 40 আউট অফ 40 আনতে পারো, তার জন্যই প্রত্যেকটি ক্লাস দেওয়া হচ্ছে। ম্যাথামেটিক্সের আগের ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে এবং যে ক্লাসগুলো হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট কোনো ছাত্র বা ছাত্রী দেখে তাহলে আই থিঙ্ক সে আগুন জ্বালাবে সেকেন্ড সামেটিভে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সো আমরা শুরু করি আজকের ক্লাস। আর দেরি না করে আজকের ক্লাসে আমরা পড়ে ফেলবো রৈখিক সহ সমীকরণ, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সহ সমীকরণ সেকেন্ড সামেটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এখানে এমনভাবে যে কোশ্চেনগুলো করাবো তোমাদের সেকেন্ড সামেটিভে, একেবারে এই চ্যাপ্টার থেকে তো টাইপ ওয়াইজ কোশ্চেন হয়, কয়েকটা টাইপ আমরা শিখবো, অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, আমরা তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, সেই সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু 100% পরীক্ষাতে আসবে এবং আমরা আজকে সেভাবেই শিখবো যাতে পরীক্ষাতে করে আসতে পারি। তো চলো লেটস স্টার্ট। আমরা রৈখিক সহ সমীকরণ এই চ্যাপ্টারটি পড়ব। সর্বপ্রথম আমাদের ক্লাসের রুটিনটা একটু দেখে নাও। সোমবার ক্লাস 9-এর ইংলিশ ক্লাস আসছে, বুধবার লাইফ সায়েন্স আসছে, বৃহস্পতিবার ম্যাথামেটিক্স আসছে, অর্থাৎ সোম বুধ বৃহস্পতি, মাঝখানে মঙ্গলবার। সোম বুধ বৃহস্পতি 3 দিন করে কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাস আসছে, তাই ক্লাসগুলো তোমরা প্রত্যেকে অবজার্ভ করো, দেখো এবং অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নাও। বিকজ অফ দ্যাট তোমরাই আমাদের এই ক্লাসগুলোকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দিতে পারো। আমরা যে লড়াইটা লড়ছি তোমাদের জন্য, আমিনুর স্যার যে লড়াইটা লড়ছে, সেই লড়াইটা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে যেতে পারে তোমাদের হাত ধরে, তোমাদের শেয়ারিংয়ের হাত ধরে। তোমরা যদি শেয়ার করে নাও, তোমরা যদি বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দাও মানসম্মত ক্লাস, তাহলে হয়তো স্কুল কলেজ, স্কুলে যদি ভালো নাও পড়ায়, স্কুলগুলোতে যদি ভালো পড়াশুনো নাও হয়, বাড়িতে বসেই একটি ছেলে বা একটি মেয়ে তার প্রিপারেশন ম্যাক্সিমাম করতে পারে, তার একেবারে গুড প্রিপারেশন করতে পারে। তাই তোমাদের প্রত্যেককে ক্লাসগুলোকে শেয়ার করে নিতে হবে এবং অবশ্যই SOE 9-10-এ যারা নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসটিকে রেসপেক্ট বাটন লাইক ক্লিক করবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটা অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আজকের ক্লাস কেমন লাগলো এবং আগামী ক্লাসে তোমরা কি চাইছো, অর্থাৎ এর পরের ক্লাসে তোমরা কি চাইছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, রৈখিক সহ সমীকরণ, লাভ ক্ষতি এবং জ্যামিতি, অলরেডি আমাদের এই দুটো ক্লাস চলে গেছে। আজকে 23 তারিখ, 23/7/26 রৈখিক সহ সমীকরণ যাচ্ছে, এরপরে দুটো ক্লাসে লাভ ক্ষতি এবং জ্যামিতি চলে যাবে, অর্থাৎ তোমাদের সেকেন্ড সামেটিভের যে ক্লাসগুলো আমরা একেবারে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো দেবো বলেছিলাম সেটা শেষ, তারপরে আমরা একেবারে ওভারঅল সাজেশন নিয়ে তোমাদের জন্য আসবো। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে ওভারঅল সাজেশন তোমরা লাইভ চাইছো কিনা। ঠিক আছে, ওভারঅল সাজেশন তোমরা লাইভ চাইছো কিনা সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, চলো সাজেশনটা লাইভে দিতে চাইছো কিনা জানিয়ে দিও। এখানে অনেকগুলো ক্লাস আছে, সেগুলো সম্পর্কে বলা আছে। সর্বপ্রথম আসি রৈখিক সহ সমীকরণ সম্পর্কে কি বুঝি। দেখো, রৈখিক সহ সমীকরণ সম্পর্কে আমরা কি বুঝি সেটা একটু আগে থেকে শুরু করি। যে রৈখিক সহ সমীকরণ আমরা জানি বহু আগে প্রাচীন যুগে
বেশ কিছু সভ্যতা বা বেশ কিছু দেশ গণিতে খুব ভালো প্রদর্শন করেছে বা গণিতে খুব ভালো অবদান রেখেছে। তো তার মধ্যে খুব মানে একেবারে যে নামগুলো বলতেই হয় বা যে নামগুলো খুব উল্লেখযোগ্য, আমরা জানি গ্রিক গণিতে খুব ভালো অবদান রেখেছে, আমরা জানি ব্যাবিলিয়ন সভ্যতা গণিতে খুব ভালো অবদান রেখেছে, আমরা জানি অ্যারাবিয়ান কান্ট্রিগুলো গণিতে খুব ভালো অবদান রেখেছে। সেই রকমভাবেই আমরা কি এটা জানি যে আমার দেশ ভারতবর্ষ প্রাচীন যুগে গণিতে খুব ভালো অবদান রেখেছিল? ইয়েস, ভারতবর্ষে অনেক এমন গণিতজ্ঞ আছেন, ব্রহ্মগুপ্ত থেকে শুরু করে আর্যভট্ট, তারা কিন্তু গণিতে অবদান রেখেছেন। এবং এখনও শ্রীনিবাস রামানুজন ছিলেন আমাদের, এবং এখনো পর্যন্ত গণিতে কিন্তু ভারতবর্ষ অনেক উন্নত, অনেক প্রগতিশীল। তো সেই জায়গা থেকে ব্যাবিলিয়ন সভ্যতা, প্রথম ব্যাবিলিয়ন সভ্যতার হাত ধরে এই যে রৈখিক সহসমীকরণ, তার একটা সূত্রপাত ঘটে বা তার একটা আইডিয়া আসে। চীনের তোমার হচ্ছে চীনের ওই 9 চ্যাপ্টার্স অব দ্য ম্যাথামেটিক্যাল আর্টে ফাংচেং পদ্ধতি উল্লেখ আছে, যেখানে রৈখিক সহসমীকরণের উল্লেখ আছে। ভারতবর্ষের ব্রহ্মগুপ্ত প্রথম তার লেখা বইয়ে রৈখিক সহসমীকরণের উল্লেখ করেন। এছাড়াও আমরা জানি যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা খুব উল্লেখযোগ্য নাম গাউসের বিভিন্ন উপপাদ্য থেকে রৈখিক সহসমীকরণের উল্লেখ পাওয়া যায়। তাছাড়া আমরা ফ্রেমারের নিয়ম পাচ্ছি, যেখানে রৈখিক এই ক্যামার্স রুলস পেয়েছি, যেখানে রৈখিক সহসমীকরণ আছে, সেখানে 3টি চল বিশিষ্ট অবভিয়াসলি। তো ক্যামার্স রুলে আমরা ক্যামার্স রুল পরবর্তীতে পড়বো, ক্লাস 12-এ উঠে আমরা অ্যালজেব্রাতে ক্যামার্স রুল পড়বো, কিন্তু আপাতত ক্লাস 9-এ আমরা রৈখিক সমীকরণ বা রৈখিক সহসমীকরণ এই চ্যাপ্টারটা পড়তে চলেছি। তো রৈখিক সহসমীকরণ আমরা বিভিন্ন দেশের বিভিন্ন গণিতজ্ঞ বিভিন্ন বইয়ে এর উল্লেখ আছে প্রাচীন যুগ থেকে। অ্যাকচুয়ালি রৈখিক সমীকরণ বলতে কি বোঝায়? আমরা এখানে যে রৈখিক সমীকরণগুলো পড়বো, সেই রৈখিক সমীকরণগুলোর একটা প্রাইমারি কন্ডিশন হবে যে এই প্রত্যেকটি রৈখিক সমীকরণ কিন্তু 2 চল বিশিষ্ট। এই প্রত্যেকটি রৈখিক সমীকরণ কচল বিশিষ্ট? এই প্রত্যেকটি রৈখিক সমীকরণ 2 চল বিশিষ্ট, অর্থাৎ দুটো চল থাকবে। আর রৈখিক মানে হচ্ছে যার সর্বোচ্চ ঘাত 1, যার সর্বোচ্চ ঘাত 1। তাহলে চলরাশি দুটো এবং সর্বোচ্চ ঘাত 1 যদি হয়, তাহলে তাকে আমরা কি বলবো? রৈখিক সমীকরণ। তাহলে এখানে আমাদের চলরাশি x ও y আর সর্বোচ্চ ঘাত 1, তার মানে আমাদের রৈখিক সমীকরণের যে তোমার রৈখিক সমীকরণের যে তোমার হচ্ছে কি সমীকরণটা, সেটা কি হবে? ax প্লাস by প্লাস x প্লাস by ইকুয়াল টু সামথিং কিছু একটা c, ax প্লাস by ইকুয়াল টু c। বা তুমি লিখতে পারো x প্লাস by প্লাস c, x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 অথবা x প্লাস by ইকুয়াল টু c। অর্থাৎ x আর y এরা একঘাত সমীকরণ এবং এদের একটা কনস্ট্যান্ট আছে, এদের সামনে একটা কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট কি? এদের সামনে কনস্ট্যান্ট হলো ab। কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা হলো ab। তাহলে x আর y একঘাত এবং এদের সামনে একটি কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট হচ্ছে ab। তাহলে এইটাই হচ্ছে তোর 2 চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। তাহলে 2 চল বিশিষ্ট রৈখিক সমীকরণের একেবারে সাধারণ আকার যদি আমাদেরকে বলে, আমরা এটা বলবো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। x plus by plus c equal to 0 where a b c are constant, a b c are constant, অর্থাৎ a b c হচ্ছে ধ্রুবক। a b c কি? a b c ধ্রুবক। আর x y কি? x y চলরাশি। তাহলে a b c এরা হলো ধ্রুবক এবং x y হলো চলরাশি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। প্রত্যেকে বুঝেছো কিনা? এনি ডাউট নাকি অল ইজ আউট? প্রত্যেকে বুঝেছিস কিনা একটু জানিয়ে দে। কাম অন এভরিওয়ান, প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। চলো এইবার দুটি রৈখিক সহসমীকরণের সমাধান নির্ণয়ের শর্ত। দুটো রৈখিক সহসমীকরণের সমাধান আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম রৈখিক সহসমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় রৈখিক সহসমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে প্রথম রৈখিক সহসমীকরণ কি আছে? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় রৈখিক সহসমীকরণ কি আছে? a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এই দুটি রৈখিক সহসমীকরণ আমাদের হাতে দেওয়া আছে। এইবার আমরা এই দুটি রৈখিক সহসমীকরণের সমাধান কি করে নির্ণয় করব সেগুলো দেখব। সমাধান নির্ণয়ের বিভিন্ন শর্তগুলোকে দেখব।
যে এটাও রৈখিক সহসমীকরণ একঘাত, এটাও রৈখিক সহসমীকরণ, এখানে তোমার কনস্ট্যান্ট হচ্ছে a1 b1 c1, এখানে কনস্ট্যান্ট হচ্ছে a2 b2 c2। তো এর সমাধান নির্ণয়ের বেশ কয়েকটা শর্ত আছে, তোমরা যদি দেখো যে শর্তগুলো কি কি। সর্বপ্রথম আমরা বিভিন্নভাবে সমাধান নির্ণয়ের যে পদ্ধতি সেটা সম্পর্কে পড়বো, কিন্তু তার আগে আমরা দুটো রৈখিক সহসমীকরণ দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা কত আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটি রৈখিক সহসমীকরণের আমরা একটা মাত্র সমাধান পাবো। কখন পাবো? এই দুটি রৈখিক সহসমীকরণের একটি মাত্র সমাধান পাবো যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। অর্থাৎ এই যে x এর সহগ a1 এবং x এর সহগ a2, এদের যে অনুপাত a1 বাই a2, আর এই যে y এর সহগ b1, y এর সহগ b2, এদের যে অনুপাত, এই দুটো কি হবে? এই দুটো নট ইকুয়াল টু হবে, অর্থাৎ a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। যদি এটা হয় তাহলে কি বলবো? পরস্পর ছেদী হয়। অর্থাৎ একটি মাত্র সমাধান থাকবে যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়। কখন থাকবে একটি মাত্র সমাধান? যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এরপর অসংখ্য সমাধান কখন থাকবে? অসংখ্য সমাধান থাকবে যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 যদি হয়, অর্থাৎ পুরোপুরি অনুপাত তিনটি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? অসংখ্য সমাধান পাবো। তাহলে ইনফাইনাইট সলিউশন বা মেনি সলিউশন কখন পাবো? যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। একটি মাত্র সমাধান কখন পাবো? যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। কোনো সমাধান পাবো না কখন? যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। কোনো সমাধান পাবো না। a1 বাই a2 এর সাথে b1 বাই b2 সমান, কিন্তু c1 বাই c2 সমান নয়, নট ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? কোনো সমাধান পাবো না। এইবার যখন একটি মাত্র সমাধান পাবো, তখন এই মনে রাখবে যে এই যে রৈখিক সহসমীকরণ না, অর্থাৎ একঘাত সমীকরণ, তোমরা পরবর্তীতে ক্লাস 11-এ উঠে পড়বে যে যে কোনো রৈখিক সমীকরণ যেটা একঘাত এবং দুই চল বিশিষ্ট, সেটা কিন্তু দুই চল বা এক চল বিশিষ্ট হতে পারে, সেটা কিন্তু একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। যে কোনো রৈখিক সমীকরণ কি রিপ্রেজেন্ট করে? একটি সরল রেখাকে রিপ্রেজেন্ট করে, একটি সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে প্রথম রৈখিক সমীকরণ, সেটা একটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। এই যে দ্বিতীয় রৈখিক সমীকরণ, সেটাও একটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। এখন এই যে দুটি রৈখিক সমীকরণ দুটো সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, এখন এই দুটি রৈখিক সমীকরণের একটি মাত্র সমাধান কখন থাকবে? যখন এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে। তাহলে দুটি রৈখিক সমীকরণ যদি পরস্পরকে ছেদ করে, অর্থাৎ একটি ছেদ বিন্দু থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? যে তার একটি মাত্র সমাধান থাকবে যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়। a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়। এবার অসংখ্য সমাধান কখন থাকবে? যখন a1 বাই a2, আচ্ছা তাহলে পরস্পর ছেদী হবে। আর অসংখ্য সমাধান মানে সরলরেখা দুটি সমাপাতিত হবে। স্যার সমাপাতিত মানে কি? কখন অসংখ্য সমাধান থাকবে? এই একটি সরলরেখা। অসংখ্য সমাধান কখন থাকবে? যখন এই সরলরেখার উপর আরেকটি সরলরেখা সেম সমাপাতিত হচ্ছে, এই সরলরেখার উপর আরেকটি সরলরেখা সমাপাতিত হচ্ছে। তাহলে তখন কি হবে? দুটি সরলরেখা একই রেখায় থাকলে তখন অসংখ্য সমাধান, মানে এদের উপরে কমন পয়েন্ট অনেক থাকবে। এদের উপরে কমন পয়েন্ট কত? এদের উপরে কমন পয়েন্ট প্রচুর, মানে অসীম সংখ্যক কমন পয়েন্ট থাকবে, অসীম সংখ্যক কমন পয়েন্ট থাকবে। তাহলে এটার ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। কোনো সমাধান থাকবে না। কখন কোনো সমাধান থাকবে না? কোনো সমাধান থাকবে না যখন a1 বাই a2-র সাথে তো b1 বাই b2 সমান, কিন্তু নট ইকুয়াল টু c1 বাই c2, এটা তো আমরা আগেই পড়েছি। আর সরলরেখা দুটি আসলে কখনোই কোনো টাচিং পয়েন্ট পাবে না, অর্থাৎ সরলরেখা দুটি চলছে, যে যার মতো চলছে, এরা কখনোই কোনো টাচিং পয়েন্ট এদের নেই। অর্থাৎ দুটি সরলরেখা প্যারালাল বেরিয়ে যাচ্ছে, দুটি সরলরেখা প্যারালাল বেরিয়ে যাচ্ছে। এই যে এই প্যারালালই দুটি সরলরেখা চলছে, তাহলে এদের কোনো টাচিং পয়েন্ট নেই, তাই জন্য এদের কোনো সমাধান নেই। সমাধান কখন থাকবে? যখন একটা টাচিং পয়েন্ট থাকবে, অর্থাৎ একবার ছেদ করবে। অসংখ্য সমাধান কখন থাকবে? যখন একটা আরেকটার ওপর থেকে যাবে। কোনো সমাধান কখন থাকবে না? যখন দুটো এইভাবে যাবে, এইভাবে জাস্ট সমান্তরাল, চ্যাও। ঠিক আছে? তাহলে দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের কোনো সমাধান পাবো না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার।
স্যার তাহলে চলে আসুন, আমরা এইবার কয়েকটি পদ্ধতি রৈখিক সহসমীকরণে শিখব। অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত, বজ্রগুণন এবং গ্রাফিক্যাল, এই 5টা পদ্ধতি আমাদের এই চ্যাপ্টারে আছে। এখান থেকে 4 নম্বরের একটি প্রশ্ন আসে, এই পদ্ধতিগুলির মধ্যে যে কোনো একটি পদ্ধতি থেকে আমরা আগুন জ্বালিয়ে দিতে পারবো, এই পদ্ধতিগুলির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে। ঠিক আছে, চল, আর যে পদ্ধতিতে বলবে আমরা করে দিতে পারবো, আমি দেখাচ্ছি। এবং এই যে পদ্ধতি তুই শিখলি রৈখিক সহসমীকরণের সমাধানে, এটা তো মানে একেবারে অসীম পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত তোকে বহন করে নিয়ে যেতে হবে, কেননা কখন কোথায় অপনয়ন পদ্ধতি কাজে লাগবে তুই নিজেও ধরতে পারবি না। ঠিক আছে, এবং প্রত্যেকটা পদ্ধতি কেন এইরকম নামকরণ হয়েছে আমি একদম ডিটেলসে ভেঙে ভেঙে তোদেরকে বলবো, একটু ওয়েট কর। ঠিক আছে, প্রথমে কয়েকটা কোশ্চেন করে নিই, আমরা যেটা শিখলাম সেটা দিই। দুটো সমীকরণ দিয়েছে, বলেছে সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে না, কি 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 বলো। আচ্ছা, প্রথম সমীকরণের আমি যদি এক্স এর সহগ 4/7, তারপরে সমীকরণ 3/-3, তারপরে সমীকরণ কত আছে 3/-3, আর তারপরে কত আছে 7/4। তাহলে এটার সাথে এটা না সমান, এটার সাথে এটা না সমান, অর্থাৎ প্রথম দুটোই সমান নয়। স্যার প্রথম দুটোই সমান না হলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয়, তাহলে স্যার কি হবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান আছে। তাহলে স্যার উত্তর কি হবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান আছে। তাহলে কি হবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান আছে। চল নেক্সট, 2x plus 3y, 2x plus 3y equal to 7, a plus b into x plus 2a minus b into y equal to 21। বলেছে সমীকরণদের অসংখ্য সমাধান, তার মানে a1/a2 equal to b1/b2 equal to c1/c2, অর্থাৎ তার মানে যেটা দাঁড়াচ্ছে 2/a plus b equal to 3/2a minus b equal to 7/21। তাহলে এখান থেকে প্রথম দুটোকে ইকুয়াল করলে 2/a plus b equal to 2/a plus b equal to 7/21। আচ্ছা, এটাকে ইকুয়াল করলে 7, 1 1 7 1 7, 3 7 21, 1/3। তাহলে এখান থেকে a plus b equal to কত পেয়ে যাচ্ছি 6, দিস ইজ 1। এরপর কি পাচ্ছি 3/2a minus b equal to 1/3। তাহলে এখান থেকে 2a minus b equal to কত পাচ্ছি 9, দিস ইজ 2। তাহলে এখান থেকে আমরা যদি 1 আর 2 যোগ করে দিই, তাহলে 1 + 2 করে দিলে কি হয়ে যাচ্ছে, বিবি কাটছে, 2a + a মানে 3a, 6 + 9, তাহলে 9 আর 6 কত হচ্ছে 15। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 3 5 15, 5। তাহলে a ইকুয়াল টু 5 পেয়ে যাচ্ছি, a এর মানটা 5 বসিয়ে দিলে b ইকুয়াল টু 5টা এপারে চলে এলে 6 - 5 মানে 1। তাহলে a5b1, a5b1, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, কে এর মান কত হলে এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। আচ্ছা, দুটি সমীকরণের কখন কোনো সমাধান থাকবে না, যখন 2/2 ইকুয়াল টু 5/-k, a1/a2 ইকুয়াল টু b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। তাহলে a1/a2 আর নট ইকুয়াল টু তো c1/c2 হচ্ছে, 8/3 নট ইকুয়াল টু তো হচ্ছে। তাহলে এখান থেকে 2 2 কাটলে 1, তাহলে -k ইকুয়াল টু 5, তাহলে k ইকুয়াল টু কিতনা आ रहा है -5, k ইকুয়াল টু কত -5। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চল, আমাদের পিপিটি মেকার চারিদিকে ফুল দিয়েছে, তাহলে আজকের ফুল নিবেদন করে ক্লাস হচ্ছে নাকি, হ্যাঁ ফুলের মতো ক্লাস। চলো, এই সমীকরণ দ্বয়ের অসংখ্য, আচ্ছা প্রথম অনুপাত কি 2/4, তারপরটা কত আছে 3/6, তারপরটা কত আছে 6/12। স্যার দেখুন 2/4 কাটলে হাফ, 3/6 কাটলে হাফ, 6/12 কাটলে হাফ। স্যার তাহলে প্রত্যেকটাই হাফ হচ্ছে, তাহলে প্রত্যেকটাই যদি হাফ হয় তাহলে প্রত্যেকটা তো সমান, তাহলে কি হবে, অসংখ্য সমাধান আছে। প্রতিটা যদি সমান হয় তাহলে কি হবে, অসংখ্য সমাধান আছে। ওকে, এইবার অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন, যা যা পদ্ধতি আছে আমরা সমস্ত পদ্ধতিকে করে ফেলব। তো প্রথম আসি অপনয়ন, অপনয়ন পদ্ধতি। আচ্ছা, এখানে আমাদের সমাধান করা মানে অ্যাকচুয়ালি কি বের করা, এক্স আর ওয়াই এর মান বের করা। অর্থাৎ দুটো সমীকরণ তোমাকে দিয়ে দেবে, রৈখিক সমীকরণ দুটি দিয়ে দেবে, সেখান থেকে তুমি কি করবে, এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করবে। তো অপনয়ন পদ্ধতি মানে হলো যে বাদ দেওয়া পদ্ধতি। অপনয়ন পদ্ধতি মানে কি, বাদ দেওয়া পদ্ধতি। স্যার বাদ দেওয়া পদ্ধতি মানে, বাদ দেওয়া পদ্ধতি মানে তোমাকে বাদ দিতে হবে কাকে, হয় এক্স কে নয় ওয়াই কে, হয় এক্স কে নয় ওয়াই কে, কাউকে না কাউকে তোমাকে বাদ দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে এখন বাদ দেওয়া পদ্ধতি বা অপনয়ন পদ্ধতিটা আমরা শিখব। কি করে আমরা বাদ দেওয়া পদ্ধতিটা শিখব দেখে নেওয়ার জন্য।
অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছে, দুটি সমীকরণ দেওয়া আছে। তাহলে প্রথম সমীকরণ কি দেওয়া আছে, 3x + 4y = 17। আমাকে প্রথমে লিখতে হবে সমীকরণ দ্বয় হলো, বলে সমীকরণ দ্বয় হলো, বলে কি লিখতে হবে, সমীকরণ দ্বয় হলো এটা একটা, আর একটা কত হচ্ছে 4x - 3y = 6, এটা একটা। তো এই দুটি সমীকরণকে সমাধান করতে হবে। এখন কি করতে হবে, এই দুটি সমীকরণকে সমাধান করতে হবে। তো প্রথমে 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণের সাথে 3 ও 2 নং সমীকরণের সাথে 4 গুণ করে। তাহলে 1 নং সমীকরণের সাথে 3 গুণ করছি এবং 2 নং সমীকরণের সাথে 4 গুণ করছি। কত পাচ্ছি, 1 নং সমীকরণের সাথে যদি 3 গুণ করি তাহলে 9x + 12y = কত হচ্ছে, 3 দিয়ে গুণ করলে 3 × 7 = 21 এর 1 হাতে থাকে 2, 3 × 3 = 2 5 51। ক নম্বর, 3 নম্বর। আর 2 নং সমীকরণের সাথে 4 যদি গুণ করে দিই তাহলে 4 × 4 = 16x - 12y = কত, 4 × 6 = 24। তাহলে কত হয়ে যাচ্ছে, যোগ করে দিলে 12y 12y কেটে যাচ্ছে, 9 + 16 25x = 50 20 70 75। তাহলে 25x = 75, তাহলে x = 75/25, দ্যাট ইজ x = 3। তাহলে x = যদি 3 হয় তাহলে y কত হবে, x = 3 পেলাম, তাহলে x এর মানটা 1 নং এ বসিয়ে দাও, 1 নং এ x = 3 বসিয়ে পাই। তাহলে 1 নং এ x = 3 বসিয়ে দিলে কত পাচ্ছি, x এর মান 3 বসিয়ে দিলে 9 + 4y = কত, 17। তাহলে 4y = কত, 17 থেকে 9 বাদ দিচ্ছি 8, তাহলে y = কত, 2, y = কত, 2। তাহলে অতএব x = 3, y = 2। x কত, 3 আর y কত, 2। তাহলে x এবং y এর মান কত পেলাম, 3, 2। এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি। স্যার অপনয়ন পদ্ধতি কি, প্রথমে কি করতে হবে, যে কোনো একটাকে সমান করতে হবে, হয় y কে নয় x কে। তা আমার যে দুটি সমীকরণ দেওয়া আছে আমি সেখান থেকে কি করলাম, y কে সমান করলাম। তাহলে y কে সমান করতে গেলে 1 নংকে কত দিয়ে, 3 দিয়ে, আর 2 নংকে কত দিয়ে, 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 9x + 12y = কত, 3 × 17 = 51। আর এখানে কত পাচ্ছি, 4 দিয়ে 4x, এই 16x - 12y = 4 দিয়ে গুণ করলে 4 × 6 = 24। তাহলে এখন কি করছি, এবার একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে যোগ করছি। তাহলে যোগ করলে 9 আর 16 কত হচ্ছে, 25, 25x = 51 আর 24 75। তাহলে x = কত পেয়ে যাচ্ছি, 3। এবার x এর মান 3টা কোথায় বসাচ্ছি, 1 বা 2 যে কোনো কিছুতে। তাহলে 9, x এর মান 3 বসিয়ে দিলে 9 + 4y = 17, 4y = 8, তাহলে y = কত পেয়ে যাচ্ছি, 2। তাহলে x এর মান 3 এবং y এর মান 2 পেয়ে গেল। স্যার তাহলে অপনয়ন পদ্ধতি মানে হলো, প্রথম আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে x বা y যে কোনো একটাকে কেটে দিতে হচ্ছে। তাহলে y কাটলে x এর মান পাচ্ছি, x কাটলে y এর মান পাচ্ছি। x বা y এর কোনো একটা মান পেয়ে গেলে, যে দুটো সমীকরণ তার মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দিলে, x এর মান পেয়ে গেলে যে কোনো একটাতে বসালে y পাবো, y এর মান পেয়ে গেলে যে কোনো একটাতে বসালে x পাবো। ক্লিয়ার? চলো সমাধান করো, তুলনামূলক পদ্ধতি। স্যার তুলনা করতে ভুলো না। স্যার তুলনা কি করে করব স্যার, তুলনামূলক মানে তাহলে আমাকে হয় x এর সাথে x কে তুলনা করতে হবে, নয় y এর সাথে y কে তুলনা করতে হবে। স্যার তাহলে এই পদ্ধতিটাতে আমরা কি করব, 4x - 3y = 18, এটা প্রথম ইকুয়েশন আছে। স্যার তাহলে এখান থেকে 4x কত, 18 + 3y। স্যার তাহলে x কত, 18 + 3y/4। স্যার এখান থেকে 4y - 5x = -7। তাহলে স্যার এখান থেকে আমরা যদি 5xটা ওপারে নিয়ে চলে যাই তাহলে 5x = 4y + 7। স্যার তাহলে x কত, 4y + 7/5। স্যার তাহলে x এর মান 18 + 3y/4, এখানে x এর মান 4y + 7/5। তাহলে এখান থেকে আমরা যদি দুটোকে তুলনা করি তাহলে কত পাচ্ছি, 18 + 3y/4 = 4y + 7/5। স্যার কত পেয়ে যাচ্ছি, 5 18, 5 × 18 + 3y = 4 × 4y + 7। তাহলে কত পেয়ে যাচ্ছি, 5 18,
5 8 40 শূন্য হাতে থাকে 4, 5 একে 5 আর 4 90 প্লাস 15y ইকুয়াল টু 4 4 16y প্লাস 4 7 28। তাহলে 16y থেকে 15y 90 মাইনাস 28। তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি? 90 থেকে 28 বাদ দিলে 90 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 70, আরো 8 বাদ দিলে 62। y এর মান কত পেলাম? 62। তাহলে স্যার y এর মান যদি 62 পাই তাহলে এখান থেকে x এর মান কত? অতএব x ইকুয়াল টু 18 প্লাস 3 গুণ 62 বাই 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 18 প্লাস 3 দুগুণে 6, 3 ছক 18, 186। তাহলে 196 আর 8 এ 204, 4 5 20, 4 1 4 51। তাহলে x 51, y 62। हो गया भाई, खेल खत्म। हो गया ना? x 51, y 62। চলো, বোঝা গেছে? তুলনামূলক কি করছি? তুলনা। স্যার x যদি 51 হয়, 4 51 204 মাইনাস 3 62, 62 আর 3 একবার চেক করে নিই, 3 দুগুণে 6, 3 ছক 18, 186। তাহলে 186 মানে 4, ঠিক 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 আছে। তাহলে কোনো অসুবিধা নেই, উত্তর একদম ঠিক আছে। স্যার 4x মাইনাস 3y ইকুয়াল টু 18। আমি কি করলাম? এখান থেকে x এর ভ্যালু বের করলাম। সেকেন্ডটা কত আছে? 4y মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 7। সেখান থেকে আমি x এর ভ্যালু বের করলাম। তো প্রথমটা থেকে x এর ভ্যালু বের করলাম, দ্বিতীয়টা থেকে x এর ভ্যালু বের করলাম, জাস্ট দুটোকে কি করলাম? তুলনা করে দিলাম। অর্থাৎ x এর ভ্যালু আমরা যে দুটো পেয়েছি তুলনা করে দিলাম, y এর মান পেয়ে গেলাম। y এর মান এবার আমি জাস্ট 1 নম্বরে এটাতে বসিয়ে দিলাম, x এর মান পেয়ে গেলাম। এটা তুলনামূলক। তাহলে অপনয়ন করেও আমি এক্স ওয়াই এর মান বের করতে পারছি, আমি তুলনামূলক করেও এক্স ওয়াই এর মান বের করতে পারছি। এইবার তুলনামূলকের পর আমরা একটা একটা পদ্ধতি এক একবার করে শিখে নিলেই যে কোনো কোশ্চেন যাই দিক না কেন করতে পারবো না? পারবো না স্যার? পারবো, যে কোনো পদ্ধতিতেই পারবো। হ্যাঁ কি না? একই তো, তাই না? শুধু সংখ্যা চেঞ্জ করে দেবে, কি আর যাবে। পরিবর্ত পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি তো আমরা কিভাবে করব দেখি। পরিবর্ত পদ্ধতি মানে হলো পরিবর্তন করা। তুলনামূলক মানে যেমন x বা y যে কোনো একটাকে সমান করে তুলনা করে দিলাম। অপনয়ন মানে যেমন বাদ দিলাম, অপনয়ন করা, বাদ দেওয়া, অপসারিত করা থেকে অপনয়ন করা এসে বাদ দেওয়া। পরিবর্তন, পরিবর্তন মানে পরিবর্তন করা। কাকে? x বা y যে কোনো কাউকে পরিবর্তন করে দেবো। আচ্ছা স্যার, আমরা প্রথম ইকুয়েশন 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, এখান থেকে যদি আমরা ওয়াইটাকে ওপরে নিয়ে চলে যাই তাহলে 3x 7টা এপার আসলে y ইকুয়াল টু 3x মাইনাস 7 লিখতে পারি। স্যার 2 নম্বর ইকুয়েশনে 2 নঙে এটা 1, এটা 2, তাহলে 1 নঙে y পেয়ে গেলাম, 2 নঙে y ইকুয়াল টু 3x মাইনাস 7 বসিয়ে দিই। তাহলে 2 নঙে y ইকুয়াল টু যদি 3x মাইনাস 7 বসিয়ে দিই কত পাচ্ছি? 3x মাইনাস 7 বসিয়ে দিলে 2 ইন্টু x প্লাস 4 ইন্টু 3x মাইনাস 7 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে 2x প্লাস 3 4 12x মাইনাস 4 7 28 ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে 14x ইকুয়াল টু 28। তাহলে x ইকুয়াল টু 28 বাই 14, দ্যাট ইজ 2। তাহলে x এর মান কত পেলাম? 2। তাহলে x ইকুয়াল টু 2 কোথায় বসাবো? 2 নং বা 1 নং যে কোনো কিছুতেই বসাতে পারো। 1 নঙে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে তুই কি পাচ্ছিস? 3 গুণ 2 মাইনাস y ইকুয়াল টু 7। তাহলে y ওপারে চলে গেলে 3 দুগুণে 6 মাইনাস 7, দ্যাট ইজ মাইনাস 1। তাহলে x এর মান 2, y এর মান মাইনাস 1। দেখ x এর মান 2 বসালে কত হচ্ছে? 3 দুগুণে 6 আর y এর মান মাইনাস 1 মানে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এই তো 7 আসছে। ঠিক আছে, x 2 সরি y মাইনাস 1 সরি x 2 আর y কত? মাইনাস 1। x এর মান 2 এবং y এর মান কত পেলাম? মাইনাস 1।
তাহলে কি পদ্ধতি হলো? পরিবর্ত পদ্ধতি। তাহলে যে কোনো একটা প্রবলেম, যে কোনো প্রবলেম, তাকে আমাকে যদি বলে অপনয়নে করো, অপনয়নে করতে পারবো। যদি তুলনামূলকে বলে করতে পারবো, যদি পরিবর্ততে বলে করতে পারবো, বজ্রগুণনে বললে শিখবো। হ্যাঁ, পারবো তো? আর যদি কিচ্ছু না বলে, যেটা তোমার ভাল লাগছে, এই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিটা তোমার ভাল লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই যে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো শেখাচ্ছি, এর মধ্যে কোন পদ্ধতিটা তোমার পছন্দের বা তোমার ভালো লাগছে সেটাও কিন্তু আমি কমেন্ট সেকশনে জানতে চাই। তো প্রত্যেকে তোমরা জানাবে যে এই পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটা তোমার খুব ভাল লাগছে। নেক্সট, দেখি হোমার হয়ে গেল, কোমার। আচ্ছা, আমরা এর মধ্যে যে কোনো একটা প্রবলেমকে তুলে নিয়ে বজ্রগুণনে সলভ করি, নাকি অন্য একটা প্রবলেমকে বজ্রগুণনে সলভ করব। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी चांद खिले तो मेरे दिल में आ जाना, मगर आना इस तरह तो के यहाँ से फिर न जाना, कभी शाम ढले। চলো একটা প্রবলেম লিখছি বজ্রগুণনে সলভ করার জন্য। আর গ্রাফিক্যাল তো তোমাদের বোধহয় গ্রাফের চ্যাপ্টারটা তোমাদের কোন সেমিস্টার, এই কোন সামেটিভে আছে বলো তো? এটা 1 নাম্বার। আর x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা 2 নাম্বার, ইকুয়াল টু কত? 5/3। এটা ক নাম্বার? 2 নাম্বার। x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5/3, এখান থেকে x প্লাস ওয়াই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কত লিখতে পারি? 3x প্লাস 3y ইকুয়াল টু 5x মাইনাস 5y। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি? 5x, 3x টা ওপারে গেলে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 3x, তারপর 5x মাইনাস 3x, তারপর মাইনাস 5y মাইনাস 3y ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে? 2x মাইনাস 8y ইকুয়াল টু 0। তাহলে অতএব x মাইনাস 4y ইকুয়াল টু কত? 0। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। 1 নাম্বার ইকুয়েশন এটা, 2 নাম্বার ইকুয়েশন এটা। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। দুটি ইকুয়েশনকে এইভাবে করে নেবে। প্রথম 1 নাম্বার ইকুয়েশন যেটা 1 ইমপ্লাইজ, আর এটা 2 ইমপ্লাইজ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। चलो, সেজে আমার জন্মভূমি। ये जन्मभूमि के लिए हम तो सब कुछ कुर्बान कर सकते। চলো, আচ্ছা এটা কি দেওয়া আছে? 36টাকে জাস্ট উপরে নিয়ে নিয়েছি, মাইনাস 36 ইকুয়াল টু 0, আর এখানে x মাইনাস 4y প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এই দুটি সমীকরণে x বাই সামথিং ইকুয়াল টু y বাই সামথিং ইকুয়াল টু 1 বাই সামথিং। স্যার x বাই সামথিং মানে x এর এটা চাপা, চাপ্পা চাপ্পা, তাহলে 5 0 0 ইন্টু 5 মাইনাস কত হচ্ছে? মাইনাস অফ মাইনাস 4 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ও 36 তো, হ্যাঁ এত সহজ, এত সহজ সহজ। চলো এরপর y যখন চাপা দেব, x চাপা দিয়ে কি করলাম? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, কিন্তু y চাপা দিলে উল্টোটা হবে, মাইনাস 36 ইন্টু 1, তাহলে মাইনাস 36 মাইনাস 0 ইন্টু 1 মানে 0। এরপর কনস্ট্যান্ট চাপা, তাহলে 1 ইন্টু মাইনাস 4, তাহলে মাইনাস 4 মাইনাস 1 ইন্টু 5, তাহলে মাইনাস 5। x বাই মাইনাস 4 ইন্টু 36, y বাই মাইনাস 36, 1 বাই মাইনাস 9, তাহলে x বাই মাইনাস 4 ইন্টু 36 ইকুয়াল টু 1 বাই মাইনাস 9। কাটছে 9 দিয়ে দিলে 4, তাহলে x ইকুয়াল টু 4 4 16 ওপরে উঠে গেল।
মাইনাস 36 ইকুয়াল টু 1 বাই মাইনাস মাইনাস কাটছে, 36 নয় কাটলো, কত হচ্ছে 4 নং 36, 3 নং 27, 4 নং 36, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 4। তাহলে এক্স এর মান 16 এবং ওয়াই এর মান 4 পেলাম। স্যার কোথায় বসিয়ে আপনি দেখে নিতে পারেন, এক্স এর মান 16, ওয়াই এর মান 4, এই তো 0 হচ্ছে, ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে, কি বললাম বজ্রগুণন কি? বজ্রগুণন হলো আমরা দুটো ইকুয়েশনকে এভাবে সাজিয়ে নেব, পুরোটা এপারে, শুধু ওপারে 0 থাকবে। এভাবে সাজিয়ে নেওয়ার পর এক্স প্লাস সামথিং ওয়াই প্লাস সামথিং ইকুয়াল টু 0, সামথিং এক্স প্লাস সামথিং ওয়াই প্লাস সামথিং ইকুয়াল টু 0। এইবার এক্স বাই, তাহলে এক্স বাই কি হবে, জাস্ট আমরা এক্সটাকে চাপা দেব 5 ইন্টু 0 মাইনাস মাইনাস 4 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4 ইন্টু 36। তারপর ওয়াই বাই ওয়াইটাকে চাপা দেব, প্রথমে এটা আসবে 36 ইন্টু মাইনাস 1, এই মাইনাস 36 ইন্টু 1, তাহলে মাইনাস 36, আর 1 ইন্টু 0 মানে মাইনাস 0, আর তারপর 1 বাই, তখন কোনটা চাপা দেবো এটা, তাহলে 1 ইন্টু মাইনাস 4 মাইনাস 4, আর তারপর माइनस ऑफ 1 इंटू 5 माइनस 5। कैलकुलेशन को क्या मौसम आया है, बोलो समझ आया क्या नहीं आया? हाँ, समझ कर चांद तुझको घर बनाना है। বোঝা গেছে কিনা একটু জানো, প্রত্যেকে কমেন্ট সেকশনে বোঝা গেছে কিনা একটু জানাবে। 4 রকম পদ্ধতি: অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত, বজ্রগুণন। আর গ্রাফিক্যাল তো তোমাদের আছেই, ক নম্বর চ্যাপ্টারে গ্রাফিক্যাল আছে, লেখচিত্র চতুর্থ চ্যাপ্টার গ্রাফ, চতুর্থ চ্যাপ্টারে লেখচিত্র আছে, পঞ্চমে এটা আছে। তাহলে চতুর্থ তো তোমরা তো নিশ্চয়ই গ্রাফ শিখেছো। মনে পড়ছে? মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে বলেছি। চলো তাহলে ক্লিয়ার কি ক্লিয়ার নয় প্রত্যেকে? আজকের ক্লাসটা ছোট্ট ক্লাস, সুন্দর ক্লাস, একেবারে ফুলের মতো ক্লাস, কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয়, একদম ফুলের মতো তোমাদেরকে মানে এই ক্লাসটা গড়ে দিয়েছি তোমাদের সামনে, একেবারে স্বপ্নের মতো করে তোমরা ক্লাসটাকে দেখে নিতে পারবে, এবং এই ক্লাসটা দেখে নিয়ে তোমরা তোমাদের নিজেদের জায়গাটা তৈরি করে নিতে পারবে। পারবে না? কি গো, পারবে? কমেন্টে জানাতে হবে তো, আমি কি করে বুঝবো তোদের কথা? তোরা কারা দেখছিস, কোথা থেকে দেখছিস, কেন দেখছিস, কেমন লাগছে, সমস্ত কিছু আমি জানতে চাই কমেন্টে। আমি জানতে চাই আমার ছোট্ট ভাইটা এই রাজ্যের কোন জায়গা থেকে দেখছে, আমি জানতে চাই আমার ছোট্ট বোনটা এই রাজ্যের কোন জায়গা থেকে দেখছে এবং উপকৃত হচ্ছে। আমি তো একেবারে এই রাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চল, একটা প্রান্ত সুন্দরবন, সেই সুন্দরবনের কাছে ক্যানিং, মানে গেটওয়ে অফ সুন্দরবন ক্যানিং, সেই ক্যানিংয়ের কাছে থেকে ক্লাসটা বানাচ্ছি। কিন্তু এই যে একেবারে সুন্দরবনের কাছে একটি ক্লাস রেকর্ড হচ্ছে, এবং সেই ক্লাসটা মালদা মুর্শিদাবাদ ছাড়িয়ে নর্থ বেঙ্গল চলে যাচ্ছে, বাঁকুড়া বীরভূম পৌঁছে যাচ্ছে, পুরুলিয়া পৌঁছে যাচ্ছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পৌঁছে যাচ্ছে, কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে, সাগর থেকে পাহাড় পর্বত সমস্ত জায়গাতে যে ক্লাসটা পৌঁছে যাচ্ছে, সেটা তো জানতে হবে নাকি? প্লিজ তোরা কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখে জানাবি যে তোরা কে কোথা থেকে ক্লাস দেখছিস এবং কেমন লাগছে। ওকে, তবেই তো দাদা ভাই দাদা বোনের সম্পর্কটা বিল্ড আপ হবে, তাই না? তোদের দাদা হতে চাই, তোদের দাদা হতে চাই, এমন দাদা হতে চাই যে দাদা হাতে হাত রেখে লড়াই করার শক্তি দেয়, যে দাদা দাঁতে দাঁত চেপে লড়াই করার শক্তি দেয়, যে দাদা শুধু হাতে হাত রেখে দাঁতে দাঁত চেপে নয়, শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, যে দাদা তোদের সাথেও সহসঙ্গী হয়ে লড়তে চায়, তোদেরকে তোদের স্বপ্নের দিকে নিয়ে যেতে চায়। ক্লাস 9-এ আমার সাথে যুক্ত হচ্ছিস, এই দাদা কথা দিচ্ছে ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, আফটার 12, যতদিন না পর্যন্ত স্বপ্ন ছুঁইতে পারছিস, এই দাদা কথা দিচ্ছে ততদিন পর্যন্ত এই দাদা আছে, এই দাদা ততদিন পর্যন্ত তোদের জন্য বাঁচে। আমি আমার জীবনকে ছাত্রছাত্রীদের জন্য সমর্পিত করেছি। জীবনে, এই জীবনে যতদিন প্রাণ থাকবে, যতদিন হৃৎপিণ্ডের ধুকপুকানি থাকবে,
যতদিন এই নিঃশ্বাস এবং প্রশ্বাসের বিষয় থাকবে, ততদিন, যতদিন মস্তিষ্ক কাজ করবে, আমি কথা দিলাম ততদিন পর্যন্ত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবেই হোক তোদের এই দাদা বাংলার প্রতিটি ছেলে মেয়ের সাথে থাকবে একেবারে এই লড়াইয়ে, এই শিক্ষার লড়াইয়ে, এই নবজাগরণে, এই এডুকেশনের যে বেসিক এডুকেশন প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার যে লড়াই, সেখানে এই দাদা থাকবে বদ্ধপরিকর। তোরা থাকছিস তো? কমেন্টে জানাস, ঠিক আছে? চলো, আমাদের ক্লাস আজকের মতো শেষ হলো, কিন্তু আমাদের পথ চলা শেষ হয়নি। এর পরের ক্লাস লাভ ক্ষতি এবং তারপর জ্যামিতি, আর তারপরেই আসছে তোদের মহতি মূল্যবান সাজেশন। তাহলে থাকতে হচ্ছে বস। সাজেশনটা কারা কারা চাস কমেন্টে জানো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। তোদের প্রত্যেকটি ক্লাস নোট এসওই বাংলা অ্যাপ, যেটা তোরা প্লে স্টোরে গেলে ডাউনলোড করতে পারবি, তার ফ্রি কন্টেন্ট সেকশানে প্রতিটি ক্লাস নোট CN 9-10-এ ঢুকলে পেয়ে যাবি, CN SOE 9-10-এ ঢুকলে পেয়ে যাবি। প্রতিটি ক্লাস নোট এখানে দেওয়া থাকছে। আর ক্লাস 9-10কে অবশ্যই সাবস্ক্রাইব করবি, 11-12কে সাবস্ক্রাইব করবি, এসওই বাংলাকে, এসওই জেইকে, আগামীর জন্য, আগামীর পথ চলার জন্য, ঠিক আছে? চল, আর কিছু বলার আছে? আর বলার মতো তো অনেক কিছুই ছিল, কিন্তু তোরা বলতে চাস, শুধু তো আমার কথা শুনছিস, তোরা যদি কথা বলতে চাস তাহলে 8927185025 এই নাম্বারে কন্ট্যাক্ট করিস, ঠিক আছে? থ্যাংক ইউ। আর বাকি তো এই প্লে স্টোরটা আছে, এটা ডাউনলোড করিস, টেলিগ্রামে যুক্ত হয়ে থাকিস। টেলিগ্রামের লিঙ্ক SOE 9-10 যে টেলিগ্রাম গ্রুপ, সেটার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখছি, সেখানে তোরা জয়েন করে যাস, ঠিক আছে? আর পরের ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করিস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।